Dear learners, good morning and a warm welcome to the English class of Kurigram Polytechnic Institute. This class is for the students of Civil, Construction and Computer Technology first semester. I hope you are well and safe. And as usual, in this class I am with you. I am Mohammad Ahsanul Hassan, Junior Instructor Non-Tech English, Kurigram Polytechnic Institute, Kurigram. Dear learners, before going to our class topic, I like to make you remember washing hands and wearing mask can save us from COVID-19. So don't forget to wash your hands after coming back from outside and wear a mask before going outside. Dear learners, a notice for you. প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের জন্য একটি নোটিশ রয়েছে। নোটিশটি আমি ইংরেজিতে বলে তারপর তোমাদের জন্য বাংলা করে দিব। এই নোটিশটি তোমাদের কুড়িগ্রাম পলিটেকনিকের ওয়েবসাইটেও রয়েছে, ফেসবুকেও তোমরা পাবে, তবে আমি ক্লাসেও বলে দিচ্ছি। It is notified to the students of first semester that semester final of 2nd, 4th and 6th 2020 will be continued till 20th April 2021. No direction has yet been given for starting class of first semester. Student will be notified about it through website of the institution and Facebook page just after having the direction. Till then, first semester students are told to attend their classes through online, staying at home. They are also told not to come to the institution or mess house for staying or any other purpose. The website link www.kpik.gov.bd, facebook@kuripoli.com. প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের বলা হচ্ছে যে দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বের 2020 সালের পর্ব সমাপনী পরীক্ষা 20 এপ্রিল 2021 সাল পর্যন্ত চলবে। আর ফার্স্ট সেমিস্টারের এখন পর্যন্ত ক্লাস শুরু হওয়ার কোনো নির্দেশনা পাওয়া যায়নি। সেজন্য স্টুডেন্টদেরকে বলা হচ্ছে, স্টুডেন্টদেরকে যখনই ফার্স্ট সেমিস্টারের ক্লাস শুরু হবে সেই সম্পর্কে তোমাদের নোটিশ করে জানিয়ে দেওয়া হবে। সেটা ফেসবুক পেজে, কুড়িগ্রাম পলিটেকনিকের ফেসবুক পেজে এবং প্রতিষ্ঠানের ওয়েবসাইটে তোমাদের সেটা নোটিশ দিয়ে দেওয়া হবে। আর ততদিন পর্যন্ত, যেহেতু যতদিন পর্যন্ত তোমাদেরকে এই নোটিশ দেওয়া হয়নি, ততদিন পর্যন্ত তোমরা বাসায় থেকে তোমরা অনলাইনে ক্লাসগুলো করবে এবং they are also told not to come in the institution এবং তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা যেন কোনো মেসে থাকার জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে বা প্রতিষ্ঠানে তোমাদের আসার এখনই কোনো প্রয়োজন নেই, বা কারো কথায় তোমরা মেসে অথবা প্রতিষ্ঠানে তোমরা আসবে না, সেটার জন্য এই নোটিশে বলা হচ্ছে। এই নোটিশটি বাংলায় দেওয়া আছে তোমাদের কুড়িগ্রাম পলিটেকনিকের ওয়েবসাইটে এবং তোমাদের কুড়িগ্রাম পলিটেকনিকের ফেসবুক পেজে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আমি এটা ইংরেজিতে বললাম, এটা বাংলা করে দিলাম। আশা করি তোমরা নোটিশটি বুঝতে পেরেছো। ডিয়ার লার্নার্স, এ গ্লান্স অন দ্য লাস্ট ক্লাস। গত ক্লাসে আমরা যা যা শিখেছি এটা ছিল ভার্ব কি, আর নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের ভূমিকা, বাক্যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের ভূমিকা কি তা আমরা জানতে পেরেছিলাম এবং তোমরা সেটা এখন বলতেও পারবে। এবং তোমরা ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বকে সঠিকভাবে যখন কথা বলবে তখন ব্যবহার করতে পারবে, যখন লিখবে তখনও ব্যবহার করতে পারবে, এবং যখন ইংরেজি সেন্টেন্স তৈরি করবে তখনও সঠিকভাবে ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব এবং টেন্স ব্যবহার করতে পারবে। কারণ গত ক্লাস দুটিতে আমরা টেন্স পড়েছি এবং ফাইনাইট, নন ফাইনাইট ভার্ব পড়েছি। আজকেও আমরা রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম পড়ব, সাম রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস
ইন দ্য সেন্টেন্সেস। আজকেও আমরা কিছু রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম শিখব এবং যেগুলো আমরা গত 3টি ক্লাসে যেগুলো আমাদের করা সম্ভব হয়নি সেগুলো আজকে আমরা দেখব। তো আজকের ক্লাসে তোমরা জানতে পারবে হোয়াট ইজ কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্স কি, ডিফারেন্ট রুলস অফ ইউজিং রাইট ফর্ম অফ ভার্বস। কন্ডিশনাল সেন্টেন্স ছাড়াও আরও অনেক ধরনের রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আছে, সেগুলো জানতে পারবে। এবং এগুলো শিখে তোমরা সঠিকভাবে বাক্যে কথা বলার সময় এবং বাক্য তৈরি করার সময় এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে। প্রথমে একটু দেখে নাও, ট্রাই টু ইউজ রাইট ফর্ম অফ ভার্ব ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একটু ভিডিওটা পজ করে তোমরা দেখে নাও যে এই সেন্টেন্সগুলোতে সঠিক ভার্বটি কি হতে পারে। এতক্ষণে তোমরা দেখে নিয়েছ। দেখো, ইট ইজ হাই টাইম উই স্টার্ট ফর কলেজ। It was long since I see her last. If I to be rich, I would have set up a charitable dispensary. If he come here, I shall punish him. I know him since he joined in this college. এগুলো দেখে তোমাদের হয়তোবা মনে হচ্ছে এগুলো আমরা পারবো না, বা অনেকেই মনে করছো যে হ্যাঁ আমরা পারবো। তো এগুলো না পারার কিছু নেই, কিন্তু এগুলো পারার জন্য আমাদের অবশ্যই কিছু নিয়ম জানতে হবে। তো চলো আমরা সেই নিয়মগুলো জেনে নেই। কন্ডিশনাল সেন্টেন্স, প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্স জেনে নেই। কন্ডিশনাল সেন্টেন্সের 3টি নিয়ম আছে, সেই 3টি নিয়ম আমরা আজকে শিখব। প্রথমেই দেখো, কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে শর্তমূলক বাক্য। কন্ডিশনাল সেন্টেন্সটার অর্থ হচ্ছে শর্তমূলক বাক্য। We know conditional sentences are generally in the form of a complex sentence and the subordinate clause begins with if. In a conditional sentence, verb changes according to the following structures. আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্স সাধারণত কমপ্লেক্স সেন্টেন্স হয়ে থাকে এবং কন্ডিশনাল সেন্টেন্সটির সেই সাবঅর্ডিনেট ক্লোজটি ইফ দিয়ে শুরু হয়ে থাকে। আমরা দেখতে পারবো এখানে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। কমপ্লেক্স সেন্টেন্স দেখো, এখানে যেহেতু বলেছি যে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স একটু বলে দেই যে যে সকল সেন্টেন্সের দুটি ক্লোজ থাকে, একটি প্রিন্সিপাল ক্লোজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, সেগুলোকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত ইফ, আনলেস, টিল, আনটিল, দো, অলদো এবং ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো দিয়ে শুরু হয়ে থাকে। এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এখানে ইফও সাবঅর্ডিনেট কনজাংশন। তো এত ডিটেল আর বলছি না, শুধু এটুকু মনে রাখবে যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের দুইটি ক্লোজ থাকে, একটা আছে সাবঅর্ডিনেট ক্লোজ, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এটা মনে রাখবে এই কন্ডিশনাল সেন্টেন্স জানার ক্ষেত্রে, যে কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হলেও এটা শুরুতে কি দিয়ে থাকে, ইফ দিয়ে শুরু হয়। তাহলে ইফ যুক্ত অংশটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ আর বাকি অংশটি হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। তাহলে আমাদের নিয়মটা জানতে হবে যে কন্ডিশনাল সেন্টেন্স যদি ইফ দিয়ে শুরু হয়, সেগুলো নিম্নলিখিত স্ট্রাকচার, এই স্ট্রাকচার অনুযায়ী আমাদের টেন্সগুলো হয়। তাহলে আমরা একটু দেখে নিই যে ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রিন্সিপাল ক্লোজ বা বাকি ক্লোজটি যে ক্লোজটি থাকবে সেটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখো, ইফ প্লাস সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা এখানে দেখি ইফ আছে, ইফ দিয়ে শুরু হয়েছে এবং এখানে সাবজেক্ট রয়েছে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং ই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের শেষে এস রয়েছে। সুতরাং আমরা এটা বুঝতে পারছি যে ইফ যুক্ত যে ক্লোজটি, এই ক্লোজটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের নিয়ম অনুসারে পরের ক্লোজটি হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার জানো, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো, সাবজেক্ট আই সবসময় শ্যাল নেয়, তাহলে শ্যাল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে দেখো V1 ভার্বের প্রেজেন্ট ফর্ম। ইফ ইউ
ইট টু মাচ, আরও একটি উদাহরণ দেখো, ইফ ইউ ইট টু মাচ, যদি তুমি অনেক বেশি খাও, প্রচুর খাও, ইউ উইল বিকাম সিক। তাহলে এখানে দেখো ইফ যুক্ত ক্লোজটি আছে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ইফ যুক্ত ক্লোজটি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটা হলো ফিউচার ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে তোমরা প্রথম স্ট্রাকচারটা, ইফ কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম স্ট্রাকচারটা বুঝতে পেরেছো। মনে রাখবে কন্ডিশনাল সেন্টেন্সের 3টি স্ট্রাকচার রয়েছে। প্রথম স্ট্রাকচার হচ্ছে ইফ যুক্ত ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লোজটি হবে ফিউচার ইনডেফিনিট টেন্স। দ্বিতীয় স্ট্রাকচারটি আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সের। এখন দ্বিতীয় স্ট্রাকচারটি জেনে নেই। সেটা হচ্ছে ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, দেখো সাবজেক্ট প্লাস V2, আমরা জানি যে পাস্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। এরকম যদি হয় তাহলে সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স। এজন্য তাহলে ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী ক্লোজটি পাস্ট কন্ডিশনাল হবে। পাস্ট কন্ডিশনাল বলতে উড অথবা কুড অথবা শুড তার সাথে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের ক্লোজটি ভার্ব অফ প্রিন্সিপাল ক্লোজ, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। এই প্রিন্সিপাল ক্লোজের ভার্বটা হবে পাস্ট কন্ডিশনাল। তাহলে ইফ হি কেম, যদি সে আসতো, দেখো সাবজেক্ট প্লাস V2, কাম কেম, তার মানে কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, কেম হলো পাস্ট ফর্ম। তাহলে ইফ হি কাম, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ভার্বের, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইফ হি কেম আই উড গো, আমরা পাস্ট কন্ডিশনাল ব্যবহার করলাম, সেটা হলো কি উড কুড শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আই উড গো, ইফ হি কেম আই উড গো। এভাবে আরো একটি উদাহরণ দেওয়া আছে, ইফ ইউ অ্যাট টু মাস, এখানে দেখো ইটের পাস্ট টেন্স অ্যাট, হ্যাঁ, তাহলে সাবজেক্ট প্লাস V2, এটা দেখে বুঝতে পারছি এই ইফ যুক্ত ক্লোজটি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, পরেরটি হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ উড কুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ইউ উড বিকাম সিক। তো দ্বিতীয় কন্ডিশনটি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো তৃতীয় কন্ডিশনটি, যে ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পাস্ট পারফেক্ট টেন্স আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে সেক্ষেত্রে পারফেক্ট কন্ডিশনাল হবে, অর্থাৎ উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। তাহলে আমরা দেখি স্ট্রাকচারটি, যে ইফ যুক্ত অংশটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, পরের ক্লোজটি হবে ভার্ব অফ দ্য প্রিন্সিপাল ক্লোজ উইল বি পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনাল বলতে আমি বললাম উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, এর 3টি যে কোনো একটি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। তাহলে দেখো ইফ হি হ্যাড কাম আই উড হ্যাভ গন, তাহলে যদি এসে থাকতো তাহলে আমিও গিয়ে থাকতাম, এরকম বোঝাচ্ছে আর কি। তাহলে দেখো হি সাবজেক্ট, হ্যাড সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের কাম, কেম, কাম, তার মানে কাম হচ্ছে কাম ভার্বের পাস্ট পার্টিসিপল, কাম কেম কাম। তাহলে আই উড হ্যাভ গান, তাহলে আমি, তাহলে এখানে দেখো উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এক্ষেত্রে আমরা 3টি কন্ডিশনাল কিন্তু জেনে গেলাম। প্রথমটি, এটি আবার একটু বলে দিই, যে ইফ যুক্ত ক্লোজটি যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের ক্লোজটি হবে পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ উড হ্যাভ অথবা শুড হ্যাভ অথবা কুড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল V3। এভাবে আর একটু দেখো, ইফ ইউ হ্যাভ ইটেন টু মাস, তাহলে এখানে হ্যাড হতো, এটা একটু ভুল হয়েছে, এখানে হ্যাড হতো, যে ইফ ইউ হ্যাড ইটেন টু মাস ইউ উড হ্যাভ বিকাম সিক। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্স 3টি স্ট্রাকচার বুঝতে পারলাম। এরপর আসো আমরা সিন্স অ্যাজ এ কনজাংশন, সিন্স যদি কোনো সেন্টেন্সে কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, এবং অর্থাৎ দুটি
সিন্স যদি দুইটি ক্লোজকে যুক্ত করে এবং দুইটি ক্লোজের মাঝখানে বসে, তাহলে সিন্সের প্রথম ক্লোজটি কোন টেন্স হবে এবং পরের ক্লোজটি কোন টেন্স হবে সেটা আমরা জেনে নেব। তাহলে ইফ সিন্স কনজাংশন কানেক্ট দ্য টু ক্লোজেস অফ এ কমপ্লেক্স সেন্টেন্স, দ্য টেন্স অফ দ্য টু ক্লোজেস উইল বি অ্যাকর্ডিং টু দ্য ফলোইং স্ট্রাকচার্স। সিন্স যুক্ত দুটি ক্লোজ, সিন্স দিয়ে দুটি ক্লোজ যদি কমপ্লেক্স সেন্টেন্সে যুক্ত হয়, তাহলে সিন্সের পূর্বের ক্লোজটি কোন টেন্স হবে এবং পরের ক্লোজটি কোন টেন্স হবে সেটা আমরা এই স্ট্রাকচার অনুযায়ী দেখব। কি সেটা দেখো, সিন্স এর পূর্বের অংশের প্রথম ক্লোজটি যদি প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, তাহলে পরের ক্লোজটি হবে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। দেখো একটা উদাহরণ দেই, 20 years have passed since জামাল লস্ট হিজ ফাদার। তাহলে এই দেখো 20 ইয়ার্স সাবজেক্ট, হ্যাভ সাহায্যকারী ভার্ব, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল পাস্ট। তাহলে এটা দেখে আমরা বুঝতে পারছি সিন্সের প্রথম ক্লোজটি এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে পরের অংশটি হবে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস V2 লস্ট, তাহলে এখানে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হয়েছে, তোমরা বুঝতে পারছো। ইট ইজ মেনি ইয়ার সিন্স, যদি এরকম বোঝায় যে প্রেজেন্ট সিম্পল, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সিন্সের প্রথম ক্লোজটি যদি, সিন্সের পূর্বের ক্লোজটি যদি প্রথমে ছিল আমরা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পরের ক্লোজটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে নিয়মটা হলো কি, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে সিন্সের পূর্বের ক্লোজটি যদি প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের ক্লোজটি হবে কোন টেন্সে, পাস্ট ইনডিফিনিট, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। তাহলে ইট ইজ মেনি ইয়ার্স সিন্স উই মিট ইন ঢাকা। দেখো এই মিট MEET মিট, আর এখানে এই পাস্ট ফর্ম যখন মিটের পাস্ট ফর্ম হলো মেট MET, উই মেট ইন ঢাকা। এই তোমরা এটার দুইটি স্ট্রাকচার রয়েছে। আমরা সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স দেখলাম। সিন্স যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, পরের অংশটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সিন্স অ্যাজ এ কনজাংশন। এবার যদি আবার দেখো স্ট্রাকচার 2, সিন্সের পূর্বের ক্লোজটি যদি কোনো বাক্যে কমপ্লেক্স সেন্টেন্সে সিন্স মাঝখানে বসে দুইটি ক্লোজকে যুক্ত করে, তাহলে প্রথম সিন্সের পূর্বের ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট। দেখো 5 years past, এবার কিন্তু সরাসরি সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট, সিন্সের পূর্বের ক্লোজটি যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের ক্লোজটি হবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ আই সাবজেক্ট প্লাস হ্যাড মেট ইউ, তাহলে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 প্লাস বাকি অংশ। এভাবে দেখো ইট ওয়াজ মেনি ইয়ার সিন্স, এই সিন্সের প্রথম অংশটা ইট ওয়াজ, তাহলে সাবজেক্ট প্লাস V2, সুতরাং এটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা হবে সিন্সের পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে উই হ্যাড কাম টু ঢাকা, ইট ওয়াজ মেনি ইয়ার্স হতো ইয়ার্স সিন্স উই হ্যাড কাম টু ঢাকা। তাহলে এই দুইটি স্ট্রাকচার অবশ্যই মনে রাখবে। হোয়েন অ্যান্ড আফটার অ্যাজ কনজাংশন, হোয়েন এবং আফটার যদি কখনো কনজাংশন হিসেবে ব্যবহৃত হয় এবং কমপ্লেক্স সেন্টেন্সের মাঝখানে থেকে দুটি ক্লোজকে যুক্ত করে, তাহলে অবশ্যই সেটা কি মানে প্রথম ক্লোজটি কি হবে এবং পরবর্তী হোয়েন এবং আফটারের পূর্বের ক্লোজটি কি হবে এবং পরের ক্লোজটি কোন টেন্সের হবে, এগুলো আমরা জেনে নেই। তাহলে ইফ দ্য টেন্স অফ এ সাবঅর্ডিনেট ক্লোজ ইজ প্রেজেন্ট পারফেক্ট that begins with when or after conjunction of a complex sentence, the principal clause will be in future indefinite tense. যদি
যদি হোয়েন এবং আফটার এর পূর্বের অংশটি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে হোয়েন এবং আফটারের পূর্বের অংশটা যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখো হোয়েন এই সেন্টেন্সটি, আই শ্যাল গো টু কলেজ, আমি কলেজে যাব। আফটার আই হ্যাভ লেফট স্কুল, আমি যখন আমি স্কুল ছাড়বো, স্কুল ছাড়ার পরে মানে স্কুল পাশ করার পরে আমি কলেজে যাব। তাহলে দেখো আফটারের পূর্বের অংশটা আছে সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব শ্যাল অথবা উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে হোয়েন এবং আফটারের প্রথম অংশটি যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটি হবে প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এভাবে দেখো, আই শ্যাল গো টু কলেজ হোয়েন আই হ্যাভ লার্নড মেনি লিসন, আমি কলেজে যাব যখন আমি অনেকগুলো পড়া শিখে কলেজে যাব। তাহলে এরকম দুটি হোয়েন এবং এগুলোকে সিকোয়েন্স অফ টেন্সও বলতে পারি আমরা, যে কোন টেন্সের পর যদি কমপ্লেক্স সেন্টেন্সে কোন টেন্সটির পরে কোন টেন্সটি বসে সেটা। তো এখানে দেখো যে হোয়েন এবং আফটারের পূর্বে যদি ফিউচার ইনডেফিনিট ক্লোজটি থাকে, তাহলে পরের ক্লোজটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইউজ অফ লেস্ট, দেখো কোনো বাক্য যদি লেস্ট থাকে, এই লেস্ট শব্দটি যদি থাকে, তাহলে তারপরে যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে যে ভার্ব থাকবে, সেই ভার্বটির পূর্বে শুড হবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। ইফ লেস্ট কানেক্টস টু ক্লোজেস, দ্য ভার্ব আফটার লেস্ট উইল টেক শুড বিফোর ইট। তার মানে যেটা বললাম, যে কোনো বাক্যে যদি দেখো এখানে ওয়ার্ক হার্ড লেস্ট ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, লেস্ট মানে হচ্ছে পাছে না, তাহলে ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, পাছে না ইউ শুড ফেইল ইন দ্য এক্সাম, পাছে না তুমি পরীক্ষায় ফেল করে বসো। তাহলে এই যে লেস্ট শব্দটি ব্যবহার হলো, লেস্ট শব্দের পরের যে ক্লোজটি থাকবে, সেই ক্লোজের সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, দেখো ভার্বটা হচ্ছে ফেইল, এর ফেইলের পূর্বে অবশ্যই একটি শুড নেবে। ওয়ার্ক হার্ড লেস্ট সাবজেক্টের পরে ভার্ব যেটা ছিল ফেইল, তাহলে তার পূর্বে শুড বসবে। এরপর দেখো রান ফাস্ট লেস্ট আছে, এরপরে মিস রয়েছে, সাবজেক্টের পরে ভার্ব হচ্ছে মিস, তাহলে তার পূর্বে একটা শুড নেবে। তাহলে অবশ্যই মনে রাখবে, কোনো বাক্যে যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি এরকম হয় যে লেস্ট রয়েছে, তাহলে লেস্টের পরে যে সাবজেক্ট থাকবে, তারপরে যে ভার্বটি থাকবে, এই ভার্বের পূর্বে শুড নেবে, সবসময় শুড নেবে। অর্থাৎ লেস্টের পরে যে ভার্ব থাকবে, তার পূর্বে শুড ব্যবহৃত হবে। এরপর আরো একটি নিয়ম দেখো, আফটার হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, এরপরে বেয়ার ইনফিনিটিভ অর ইনফিনিটিভ উইদাউট টু ইজ ইউজড। এরপরে কি হয়, যে বেয়ার ইনফিনিটিভ মানে এই যে আমরা জানি ইনফিনিটিভ আমরা পড়েছি, ইনফিনিটিভ অর্থ হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। দেখো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। বেয়ার ইনফিনিটিভ অর্থ হচ্ছে টুটা থাকবে না, টুটা উজ্জ্ব থাকবে। তাহলে হ্যাড বেটার, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, উড বেটার, এগুলোর পরে যে ভার্ব থাকবে, যদি টু প্লাস ভার্বে এরকম ব্র্যাকেটে থাকে, তাহলে আমরা টুটা উঠাই দেব, কারণ এই টুটা উজ্জ্ব থাকবে, অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ হবে। তাহলে ইউ হ্যাড বেটার গো দেয়ার, এখানে হবে টু গো থাকবে না, তখন ইউ হ্যাড বেটার গো দেয়ার। ইউ উড রাদার টেক দিস বুক, তাহলে উড রাদার দেখো প্রেজেন্ট ফর্ম, এখানে টু টেক যদি তোমাদের পরীক্ষায় থাকে, তাহলে তোমরা শুধু টেক বসাবে। ইফ এ সেন্টেন্স বিগিনস উইথ ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, সাবজেক্ট প্লাস ফ্যান্সি এরকম যদি থাকে, তাহলে ভার্ব আফটার দ্য সাবজেক্ট উইল বি পাস্ট ফর্ম। এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এরকম, যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এগুলো দিয়ে যদি থাকে, তাহলে এরপরে দেখো, এরপরে যদি সাবজেক্ট থাকে, তারপরে যে ভার্বটা থাকবে, সেই ভার্বটা অবশ্যই পাস্ট ফর্মে হবে। তাহলে ইট ইজ টাইম, ইউ দেখো সাবজেক্ট রয়েছে, তাহলে তারপরে ভার্বটা পাস্ট ফর্ম হবে। তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম, সাবজেক্ট প্লাস ফেন্সি এরকম যদি থাকে, তাহলে এরপরে যে ভার্বটা এরপরে যদি সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে, সেটা পাস্ট ফর্ম হবে, ভি টু হবে। তাহলে ইট ইজ হাই টাইম ইউ গেভ
আপ দিস ব্যাড হ্যাবিট, যে ইট ইজ হাই টাইম ইউ গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। দেখো ইট ইজ হাই টাইম আছে এবং সাবজেক্ট আছে, তারপরে গেভ ভার্বের ফার্স্ট ফর্ম, গেভ আপ দিস ব্যাড হ্যাবিট। আই ফ্যান্সি আই টার্ন এ টেরিফেল পেল। দেখো আই ফ্যান্সি আছে এবং এরপরে সাবজেক্ট আছে, তাহলে এর পরের ভার্বটা অবশ্যই হবে ভি2, মানে টার্ন, এটার পাস্ট ফর্ম হচ্ছে টার্নড। এই নিয়মটি তোমরা মনে রাখবে, প্রয়োজনে মুখস্থ রাখবে। If the two clauses of a complex sentence connect with all as though, as if, the tense of the clauses will be according to the following structures. দেখো কোনো বাক্য, কোনো কমপ্লেক্স সেন্টেন্স যদি অ্যাজ দো অ্যাজ ইফ দিয়ে যুক্ত থাকে, তাহলে অ্যাজ দো অ্যাজ ইফ এর পূর্বে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের পরের ক্লোজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে দেখো অ্যাজ দো অ্যাজ ইফ, এটা যদি পূর্বের ক্লোজটি যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের ক্লোজটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে আমরা দেখি নিই, হি টক্স অ্যাজ ইফ, হি টক্স অ্যাজ ইফ, দেখো অ্যাজ ইফ, হি টক্স, এখানে হি সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অ্যাজ ইফ এর পূর্বের অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, পরের অংশটি হবে পাস্ট ইনডেফিনিট। দেখো এখানে যদি এইভাবে তোমাদের পরীক্ষায় থাকবে, হি টক্স অ্যাজ ইফ হি নো এভরিথিং, তাহলে উত্তর হবে হি টক্স অ্যাজ ইফ, যেহেতু আছে সুতরাং এখানে হি এবং এই সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা হবে ভি2, মানে পাস্ট ইনডেফিনিট, সাবজেক্ট প্লাস ভি2, তাহলে পাস্ট ইনডেফিনিট হয়ে গেল। তাহলে হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, তাহলে অ্যাজ ইফের পূর্বের অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের অংশটি হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। এবং অ্যাজ ইফের প্রথম অংশটি যদি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো হি স্পোক অ্যাজ ইফ হি নোটিস মি, তাহলে উদাহরণ, এখানে শুধু নোটিস আছে, তাহলে সঠিক ভার্বটি কী হবে, হি স্পোক অ্যাজ ইফ, যেহেতু এখানে সাবজেক্ট প্লাস ভি2, মানে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নট নোটিসড মি, এখানে নট না আসলেও হতো, তাহলে হি হ্যাড নোটিসড মি, হি স্পোক অ্যাজ ইফ, হ্যাঁ, হি স্পোক অ্যাজ ইফ হি হ্যাড নট নোটিসড মি, তাহলে দেখো হ্যাড প্লাস ভি3, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স রয়েছে। তাহলে অ্যাজ দো দিয়ে এগুলো যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে কনজাংশন হিসেবে কাজ করে, তাহলে প্রথম অংশটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয়, পরের ক্লোজটি হবে পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশটি যদি পাস্ট ইনডেফিনিট হয়, পরের অংশটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই নিয়মটিও তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো এক্সারসাইজগুলো আমরা একটু দেখে নিই। এতক্ষণে তোমরা যে নিয়মগুলো পড়লে বা জানলে, সে নিয়মগুলোর মধ্য থেকেই আমি এখানে কতগুলো উদাহরণ দেখিয়েছিলাম তোমাদের প্রথমে, সেই উদাহরণগুলো এখন তোমরা নিজেই একটু সলভ করার চেষ্টা করো। হোম টাস্ক, read all the rules of using right form of verbs from your book and solve all the exercises. তোমাদের বই থেকে যতগুলো রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম আছে সবগুলোই তোমরা পড়বে, আর তোমাদের বইয়ে যতগুলো এক্সারসাইজ আছে সবগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে। আমি সবগুলো এখানে তুলে ধরা সম্ভব হলো না, তারপরেও আমি টেন্স আলোচনা করেছি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে, সবগুলো টেন্সের স্ট্রাকচার দেখিয়েছি, চেনার উপায় বলেছি, এরপর ভার্বের ক্লাসিফিকেশন বলেছি, নন ফাইনাইট ভার্বগুলো বলেছি। আজকে আমি আরও কিছু রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম পড়লাম। তোমাদের শুধু বাকি থাকলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সেগুলো তোমরা বাসায় দেখে নিবে, আর এই জন্য বললাম সকল নিয়মগুলো দেখে নিবে। এরপরে যদি রাইট ফর্ম অফ ভার্বের কোনো ক্লাস তোমাদের প্রয়োজন হয়, তোমরা বলবে, আমি আরও এই টপিকের উপর আরও ক্লাস নিব। টপিক ফর দ্য নেক্সট ক্লাস, ফরমেশন অফ WH কোশ্চেন। তোমাদের আরেকটি পরীক্ষায় থাকবে, সেটি হচ্ছে WH কোশ্চেন কীভাবে তৈরি করতে হয়, সেটা আমরা আগামী ক্লাসে জানব। নো মোর টুডে, থ্যাংক ইউ, সি ইউ ইন দ্য নেক্সট।